পৃষ্ঠা 105। হেডমাস্টার মশাই। ছোট একটা জনপদে সবাই সবার কথা জেনে যায় সহজে। সেইভাবে একদিন জানাজানি হয়ে গেল যে স্কুলের হেডমাস্টার মশাই ভাতের বদলে এখন তরকারি সেদ্ধ খাচ্ছেন কদিন। পৃষ্ঠা 106। দুর্ভিক্ষের বছর ছিল সেটা। দেখতে দেখতে চালের দর উঠে গেছে 40 টাকা মণ। কিন্তু সেও তো একটা শোনা কথা মাত্র। খোলা বাজারে পাওয়াই যায় না কিছু, দামের কথা তো পরে। সিঙ্গেল ইনভার্টেড কমায় নবান্ন নাটকের কালীধন ধারার মতোই দোকানে দোকানে শুনিয়ে দিচ্ছে চালের ব্যবসায়ীরা, উদ্ধৃতি চিহ্নে, দামের জন্য তো আটকাচ্ছে না, আসলে চালই নেই, ইনভার্টেড কমা ক্লোজ। আর তারপরে লুকিয়ে লুকিয়ে তা বেচে দিচ্ছে 50 বা 60। প্যারাগ্রাফ। কিন্তু সেভাবে কিছুতেই কিনবে না হেডমাস্টার মশাই, তার নীতিবোধে বাধে। খাবেন কি তাহলে? কেন চাল ছাড়া কি আর খাবার নেই কিছু? বাড়িতে তিনি বিধান দিলেন, সিঙ্গেল ইনভার্টেড কমায়, আলু পটল তো পাওয়া যাচ্ছে এখনও, সেদ্ধ করে খেলেই হয় সেসব। প্যারাগ্রাফ। বিদ্যাসাগরের ভক্ত এই মাস্টারমশাই। প্রতি বছর ঘটা করে তাঁর জন্মদিন আর মৃত্যুদিনের উদযাপন হয় স্কুলে। নিজেও বলেন, ছেলেদের দিয়েও বলিয়ে নেন বিদ্যাসাগরের জীবন কথা। সেই বিদ্যাসাগরের জেদ করে চাকরি ছেড়ে দেবার মুহূর্তে যিনি বলেছিলেন, সিঙ্গেল ইনভার্টেড কমায়, আর কিছু না পারি তো আলু পটল বেচে খাবো। বিদ্যাসাগরের ভক্ত এই মাস্টারমশাই বলে বসলেন, চাল না হোক, আলু পটল তো পাওয়া যাচ্ছে, সেদ্ধ করে খেলেই হয় সেসব। প্যারাগ্রাফ। মহা উৎসাহে বাড়িতে কদিন নানা রকম তরকারি সেদ্ধর আয়োজন হলো। তাই বেশ নতুন রকমের ব্যাপার বলে তার ছেলে মেয়েদেরও একটা ফুটতেই হলো প্রথম প্রথম। কিন্তু এরই মধ্যে ছোট সেই জনপদে জানাজানি হয়ে যায় কথাটা। পৃষ্ঠা 107। বিপুল ভৎসনা আর বিপুলতর শরীর নিয়ে বাড়িতে এসে হাজির হন স্কুলের সেক্রেটারি মশাই। তার আগে তিনি পাঠিয়ে দিয়েছিলেন বস্তাবন্দি চাল, সিঙ্গেল ইনভার্টেড কমায়। আপনি ভেবেছেন কি আমরা কি কেউ বেঁচে নেই শহরে? যা খুশি তাই করতে পারেন আপনি? তরকারি সেদ্ধ খেয়ে থাকবে আপনার ছেলেমেয়েরা? প্যারাগ্রাফ। ছোট শহর বলেই সেখানে স্কুলের একটা আলাদা মর্যাদা ছিল সেদিন। মর্যাদা ছিল হেডমাস্টার মশাইয়ের। সংসার বিষয়ে তার উদাসীনতা আর অনভিজ্ঞতা নিয়ে গল্প ছড়িয়ে পড়ত অনেক। 9 মাসে 6 মাসে একদিন হয়তো কোনো বাধ্যতায় বাজারেও যেতে হয় তাকে। ঈষৎ দূর থেকে কেউ কেউ সকৌতুকে লক্ষ্য করে তার সেই বাজার করা। দেখে সবাই বাজারে কোনটা টাটকা জিনিস আর কোনটা মন্দ, সেটা বুঝবার একটা সহজ পদ্ধতি আছে তার। 4 পয়সার জিনিসটার জন্য কেউ 5 পয়সা চাইলে সেটার উপর নিশ্চয়ই নির্ভর করা যায় নিশ্চিন্তে, কেননা বোঝাই তো যাচ্ছে যে জিনিসটা ভালো বলেই বেশি দাম চাইছে দোকানে। প্যারাগ্রাফ। 9 মাস 6 মাসের ওই কথাটাও বলতে হলো নিছক একটা বাকবিধিতে। বস্তুত এই শহরে তার প্রায় 10 বছরের জীবনযাপনে তিনি বাজারে গেছেন হয়তো 12-3। কখন যাবেন, সময় কোথায়? স্কুলের একেবারে সংলগ্ন তার বাড়ি। বাড়িতে তার শোবার ঘর থেকে স্কুলে তার বসবার ঘরে পৌঁছতে সময় লাগে 2 মিনিট। ফলে প্রায় স্কুল ঘরেই তার বসবাস। ফিরতে ফিরতে কোনো কোনো দিন রাত হয়ে যায় 9টা। এত কিসের কাজ? আর অন্যদিকে বাড়িতে সংসার জীবন চলছে কেমন করে সেটা জানবার তার সময় নেই বেশি। পৃষ্ঠা 108। এমনকি খবর নিতে পারেন না ছেলেমেয়েদের পড়াশোনার। স্কুলের ছাত্ররা প্রত্যক্ষভাবে তার কাছে পড়তে পেত ক্লাস 10-এ উঠবার পর। টিফিন পিরিয়ডের ঠিক আগের আর ঠিক পরের ঘন্টা 2টি বরাদ্দ ছিল তার জন্য। বাংলা আর ইংরেজি টেক্সট পড়াবার ক্লাস। ছেলেরা জেনেই গিয়েছিল যে ক্লাস 10-এ উঠবার পর টিফিন পিরিয়ডও ফাঁকা থাকে না, আর সেই সময়টা জুড়ে নিয়ে টানা কয়েক ঘন্টা পড়িয়ে যাবেন হেডমাস্টার মশাই। প্যারাগ্রাফ। কিন্তু সেই ক্লাসে একবার বাংলার টেক্সট পড়াবার বদলে তিনি খুলে বসলেন রবীন্দ্রনাথের এক কবিতা বই, সিঙ্গেল ইনভার্টেড কমায় নৈবেদ্য। বললেন, উদ্ধৃতি চিহ্নে, আজ তোমাদের সিলেবাসের পড়া থাক, কয়েকটা কবিতা শোনো আজ। আস্তে আস্তে একটার পর একটা কবিতা পড়ে যাচ্ছেন তিনি। ছোট ছোট সেই এক এক কবিতা শেষ হবার পরেও মুখ তুলে তাকাচ্ছেন না কারো দিকে। আর টিফিনের ঘন্টা পড়বার সঙ্গে সঙ্গে নিঃশব্দে ছেড়েও দিচ্ছেন ক্লাস। একটু কি অন্যমনস্ক লাগছে তাকে? একটু কি মন্থর? প্যারাগ্রাফ। ছাত্ররা কেউ কেউ জানতো যে তার বাড়িতে একটা বিপন্নতা চলছে তখন।
বেশ কিছুদিন ধরেই মুমূর্ষু হয়ে আছে মাস্টারমশাইয়ের এক ছেলে। কলকাতার আর এই শহরের বড় বড় ডাক্তারেরা কেউই কোনো নিরাময় করতে পারছেন না এর। অসুখ একেবারে দুরারোগ্য। ক্লাসে এসে কেন হঠাৎ নৈবেদ্য পড়ছেন মাস্টারমশাই? কিছু কি সমস্যা বাড়ল তবে বাড়িতে? টিফিনের অবসরে মাস্টারমশাই যখন চলে গেছেন অফিস ঘরে, উদ্বিগ্ন 2-4 ছাত্র গিয়ে পৌঁছয় তার বাড়িতে। গিয়ে তারা দেখে যে শহরের সব কজন ডাক্তারই সেখানে বসে আছেন নিচু মুখে। পৃষ্ঠা 109। কেননা তারা জানাচ্ছেন যে সময় একেবারে আসন্ন, যে কোনো মুহূর্তই এখন হতে পারে এ রোগীর শেষ মুহূর্ত। সেই প্রতীক্ষায় আছেন তারা। গোটা বাড়ির থমথমে মৃত্যুমুখী আবহাওয়ার মধ্যে ছাত্রদের মনে ভেসে আসে অল্প আগে শোনা কবিতাগুলির কোনো কোনো লাইন। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই রব সে শুধু আমার, নিশিদিন কাঁদি তাই। অথবা সেই লাইন, তোমাতে রয়েছে কত শশী ভানু, কভু না হারায় অনুপরমাণু, আমার ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায়। বুঝতে পারে তারা কেন ওই মুহূর্তে এইসব কথাই ওভাবে উচ্চারণ করতে হচ্ছিল তাদের মাস্টারমশাইকে। প্যারাগ্রাফ। ছেলেটি অবশ্য বেঁচে গিয়েছিল একেবারে চমকপ্রদ এক হোমিওপ্যাথি চিকিৎসায়, কিন্তু ছেলেকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি রেখে সেদিনও কি স্কুলে যাবার দরকার ছিল মাস্টারমশাইয়ের? দরকার ছিল স্কুলেই বসে থাকবার? এই প্রশ্নটা, এই বিস্ময়টা গেঁথে যায় ছাত্রদের মনে। আর সেই ছাত্রদের মনে নয়, কিন্তু বড়রা যে 2-1 জানতেন আরও কিছু খবর, তাদের মনে জমেছিল আরও একটা পুরনো বিস্ময়। প্যারাগ্রাফ। মাস্টারমশাই বড় ছেলেটি তখন বিএ পাশ করেছে, বাংলায় অনার্স নিয়ে। ভালো ছাত্র বলে সবাই ধরে নিয়েছেন সে এবার এমএ করবে কলকাতায়। পৃষ্ঠা 110। কিন্তু না, সে না কি করছে চাকরি। চাকরি পড়বে না? আর কী করে পড়বে? কলকাতায় রেখে পড়াবার মতো সম্বল জুটবে কোথায়? বেশ কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে মাস্টারমশাইয়ের বড় সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। মাসান্তে 100 টাকায় কত আর কুলোতে পারে? হ্যাঁ, 110-20 টাকায় তখন পেতেন একজন প্রধান শিক্ষক। অন্য শিক্ষকদের মধ্যে অনেকেরই নিরুপায় অবলম্বন হতো স্কুলের ছেলেদেরই গৃহশিক্ষকতা। কিন্তু হেডমাস্টারমশাই, তিনিও কি প্রাইভেট টিউশন করবেন? সে তো অসম্ভব কথা। নীতির দিক থেকে গর্হিত। কষ্টের সংসারে গৃহিণীতায় অপেক্ষায় আছেন বড় ছেলে কত তাড়াতাড়ি দাঁড়াতে পারবে নিজের পায়ে, কবে সে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। তার কি আর এমএ পড়বার স্বপ্ন দেখা সাজে? তাকে করতে হবে চাকরি। প্যারাগ্রাফ। ছোট একটা জনপদে সবাই সব জেনে যায় সহজে। স্থানীয় রেলওয়ে অফিসকর থেকে বড়কর্তা নিজেই নিয়ে আসেন একদিন ক্ষুদে ধরনের একটা আহ্বান। কনিষ্ঠ এক কাজে তিনি যুক্ত করে নিতে পারেন তাকে। আপাতত হাতে পৌঁছবে টাকা 40। রাজি কি সে? কেনই বা নয়, সংকটময় মুহূর্তের একটা ধাক্কায় রাজি হয়ে যায় সেই ছেলে। প্যারাগ্রাফ। শুভার্থীরা কেউ কেউ রাগ করেন, বলেন এই কাজ কেন করবে একজন অনার্স গ্র্যাজুয়েট পড়াশুনো ছেড়ে দিয়ে? বাধা দেবেন না হেডমাস্টারমশাই? সেই বড় কর্তারই গিন্নি বলে বসেন, না, কিছুতেই নেওয়া উচিত নয় এই কাজ। পৃষ্ঠা 111। আর ঠিক তখনই নিভৃত একটা আবেদন পৌঁছয় হেডমাস্টারমশাইয়ের কাছে। স্কুলের বাইরে তিনি কি কাউকে একটু পড়িয়ে দেবেন প্রবেশিকা যোগ্য করে তুলবার জন্য? সে কি, আমি কেমন করে পড়াবো? আমি যে একটা স্কুলের প্রধান শিক্ষক, এ তো অসম্ভব। উদ্ধৃতি চিহ্নে। আবার উদ্ধৃতি চিহ্নে। কেন অসম্ভব? আপনার যখন সময় হবে যে কোনো সময়ে আপনার বাড়িতে গিয়ে পড়ে আসবে। উদ্ধৃতি চিহ্নে। হয় না তা, এটা নীতির প্রশ্ন। কোনো হেডমাস্টারের পক্ষে সঙ্গত নয় এই কাজ, বরং অন্য কাউকে বলে ব্যবস্থা করে দিচ্ছি আমি। উদ্ধৃতিতে। না, অন্য কেউ নয়, আমরা চাইছিলাম আপনাকেই। প্যারাগ্রাফ। সব রকমের মিনতি অবশ্য ব্যর্থ হয়ে যায়, আর অন্যদিকে রেলওয়ে অফিসের সেই চাকরিতেও বহাল হয়ে যায় ছেলে। কোনো অনুযোগ নেই সে ছেলের মনে। নতুন কাজের সঙ্গে সঙ্গে সে মেতে যায় সাংস্কৃতিক নানা আয়োজনে। এও তো একটা কাজ ঠিকই, কিন্তু একটা বিষয় কেবল অমীমাংসিত থেকে যায় চিরদিন। এ কি নিছক কাকতালীয় যে প্রস্তাবিত ওই গৃহশিক্ষকতার জন্য মাস্টারমশাইকে দেবার কথা হয়েছিল ঠিক সেই 40 টাকাই?
এ প্রস্তাবে রাজি হয়ে গেলে কি ছেলেকে আরেকটু বেশি জোর করা যেত চাকরিটা না নেবার জন্য? কলকাতায় গিয়ে তার MA পড়া কি ঘটে উঠত তাহলে? এসব প্রশ্ন জেগেছিল কারো কারো মনে। প্যারাগ্রাফ। কিন্তু কেমন করে তা হবে? ছেলের উচ্চশিক্ষা কি নীতির চেয়েও বড়? প্রশ্নের উত্তর হিসেবে এটাই হয়তো সেদিন ভেবেছিলেন আপাদ মস্তক সেই মাস্টারমশাই। ছোট একটা জনপদে সেদিন যাকে ভালোবাসতেন সবাই, শ্রদ্ধা মেশানো এক ভালোবাসা। পৃষ্ঠা 112। কিরণচন্দ্র মুখোপাধ্যায়। কলেজ স্ট্রিটের কফি হাউসকে একসময় বলা হতো, ব্র্যাকেটে হয়তো আজও হয়, প্রেসিডেন্সি কলেজের ছেলে মেয়েদের কমন রুম। অলস সময় কাটাবার সেই আহ্লাদের বৈঠকখানা থেকে বেরিয়ে এসেছি একদিন 1950 সাল। হেঁটে চলেছি সিগনেট বুক শপের দিকে। হঠাৎ মুখোমুখি এসে দাঁড়ান ছোটোখাটো একজন অচেনা মানুষ। বার্ধক্যের অবলম্বন হিসেবে তার হাতে ছিল একটা ছড়ি। সেই ছড়ি তুলে বুকে একটা খোঁচা দিয়ে বলেন তিনি, এই সারাদিন আড্ডা দিয়ে বেড়াস কেন? কেবল কফি হাউস, কেবল দুষ্টু বুদ্ধি, লেখাপড়া নেই। প্যারাগ্রাফ। না জানা একজন মানুষের এরকম আচমকা সম্ভাষণে একেবারে হতবাক হয়ে যায়, কিন্তু তখনও তো শোনাই হয়নি শেষ সম্বোধনটা। ছড়ি নামিয়ে নিয়ে উপচে পড়া পাকা গোঁফের নিচে অল্প একটু হাসি খেলিয়ে বলেন তিনি, ইনভার্টেড কমায়, শুয়ারটা। বলেই চলে যেতে যেতে পিছন ফিরে শোনান আবার, সিঙ্গেল ইনভার্টেড কমায়, আসবি আমার লাইব্রেরিতে, পড়াশুনো করবি ওখানে, সারা দিন শুধু ঘুরে বেড়ানো, যা এখন যা। ইনভার্টেড কমা ক্লোজ। প্যারাগ্রাফ। কে ইনি? কোথায় বা তার লাইব্রেরি? বিবরণ শুনে পরে একজন বললেন, শুয়ারটা বলেছেন? তবে তো নিশ্চয়ই কিরণদা। পৃষ্ঠা 113। কিরণদার প্রজ্ঞানানন্দ পাঠাগার, ওই তো সিগারেটের পাশে ন্যাশনাল বুক এজেন্সি, তার পাশের দরজা দিয়ে দোতলায় উঠে গেলেই লম্বা এক ফালি ঘর, ওইটাই হলো লাইব্রেরি। প্রজ্ঞানানন্দ পাঠাগার আর বলে না বড় কেউ, সবাই বলে কিরণদার লাইব্রেরি। প্যারাগ্রাফ। সিঙ্গেল ইনভার্টেড কমায় কিরণদা। শুনেও যে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম তা কিন্তু নয়। পরে জেনেছি যে এই কিরণদা হচ্ছেন সেই কিরণচন্দ্র মুখোপাধ্যায়, আমাদের স্বদেশী আমলের সন্ত্রাসবাদী কর্মীদের একজন, বাঘা যতীনের বিপ্লবী শিষ্য কিরণ। এই সেই কিরণদা যাকে গ্রেপ্তার করতে এসে টেগার্ট সাহেব ঝাঁপিয়ে পড়েছিলেন বাঘা যতীনের ছবিখানার ওপর, বেত মারতে মারতে ভেঙে ফেলেছিলেন ফ্রেম। এই সেই কিরণদা যাকে ব্রিটিশ সরকার বন্দি করে নিয়ে যেত বারবার। জীবনে প্রায় 20 বছরই যার কেটে গেছে জেলগারদের অন্ধকারে। প্রফুল্ল চাকির ঘনিষ্ঠ সঙ্গী এই সেই কিরণদা। বক্সার জেলে ব্রিটিশের বর্বর অত্যাচারের চিহ্ন প্রত্যক্ষ লেগে আছে যার সমস্ত শরীর জুড়ে। প্যারাগ্রাফ। কিন্তু সেসব হলো ইতিহাসের কথা। স্বাধীন ভারতের আরেকজন কিরণদাকে আমরা দেখেছি নিজেদের চোখে, ছড়ি হাতে, অশক্ত শরীর নিয়ে, যিনি টুকটুক করে হেঁটে বেড়াতেন পথে, যুবক ছাত্রদের দেখলেই যিনি টেনে নিতে চাইতেন তার পাঠাগারে, চেতনার আর জীবনযাপনের একটা শৃঙ্খলার মধ্যে যিনি ধরে রাখতে চাইতেন তাদের। এই কিরণদার ডাক পেয়ে প্রজ্ঞানানন্দ পাঠাগারে যাওয়া আসা শুরু করি। আমিও গিয়ে দেখি সে এক স্বাবলম্বী পাঠাগার। বইপত্র গুছিয়ে রাখবার কাজে বা তালিকাবদ্ধ করবার কাজে আগত যুবকরাই হাত লাগান অনেকে। লাইব্রেরিটা হয়ে ওঠে যেন একেবারে নিজেদেরই লাইব্রেরি। পৃষ্ঠা 114। মাঝখানে লম্বা করে টেবিল পাতা, টেবিলে নানা সাহিত্যপত্র থরে থরে সাজানো, দেয়াল ঘাসা আলমারিগুলিতে গোছানো থাকে বই। ঘরখানিও ছোট, বইয়ের সম্ভারও বিপুল নয়, কিন্তু সুনির্বাচিত সেই বইপত্র থেকে সাহিত্য, দর্শন, সমাজ, রাজনীতি বিষয়ে অনেক উদ্দীপক ইশারা মিলে যায় জীবনের। একদিন সিঙ্গেল ইনভার্টেড কমায় সন্ধ্যা বা সিঙ্গেল ইনভার্টেড কমায় যুগান্তর এর কর্মী ছিলেন কিরণচন্দ্র, সিঙ্গেল ইনভার্টেড কমায় উত্তর কলিকাতা যুবক সংঘ, সিঙ্গেল ইনভার্টেড কমায় মহেশালয় এর মতো একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছেন একদিন। সহায়তা করেছেন সিঙ্গেল ইনভার্টেড কমায় সরস্বতী লাইব্রেরি বা সিঙ্গেল ইনভার্টেড কমায় সত্যাশ্রমের প্রতিষ্ঠায়। সেই কিরণদা আজ পরোক্ষে তৈরি করতে চাইছেন এক যুবক দল। জ্ঞানচর্চা, শরীরচর্চা, সর্বোপরি শৃঙ্খলা চর্চায় স্বাধীন ভারতের ঋদ্ধ নাগরিক হয়ে উঠবে যারা,
দেশকে যারা হয়তো গড়ে তুলতে পারবে তার সত্য ধর্মে। সিঙ্গেল ইনভার্টেড কমায় প্রজ্ঞানানন্দ পাঠাগার ছিল তার সেই স্বপ্নের এক প্রস্তুতি কেন্দ্র। প্যারাগ্রাফ। সেই প্রস্তুতির সফলতা কতদূর হলো সেটা একটা স্বতন্ত্র প্রশ্ন। আমরা তখন দেখেছি তার চোখের স্বপ্নটুকুই, দেখেছি শৃঙ্খলা দিয়ে শৃঙ্খলা শেখাবার তাঁর পদ্ধতিটুকু। টেবিলের পড়ুয়ারা আপন মনে পড়ছে, ঘরের শেষ প্রান্তে ছোট একটা টেবিলের পিছনে তার নিজের চেয়ার, সেখান থেকে তিনি নজর রাখছেন সকলের উপর। মাঝে মাঝে হয়তো ঝিমিয়েও পড়ছেন অবসাদে। প্রায় 70 তখন তার বয়স। ছেলে কেউ থাকুক না থাকুক ঠিক নির্দিষ্ট সময়ে দরজা খুলে বসেন তিনি পাঠাগারে, আবার ঠিক সময়ে এমনকি ঝিমোতে ঝিমোতেও চকিতে মাথা তুলে পকেট থেকে টেনে আনেন চেন বাঁধা ঘড়ি, তাকিয়ে বলেন, পৃষ্ঠা 115, 1টা বাজতে 2 মিনিট, আর গুছিয়ে নে সব, বন্ধ করব ঠিক 1টায়। উদ্ধৃতি চিহ্ন শেষ। হ্যাঁ, 1টা থেকে কিছুক্ষণের বিশ্রাম, দুপুরের খাওয়া সাঙ্গ করে আবার তিনি আসবেন একটু পরে, আবার খুলবে লাইব্রেরি। প্যারাগ্রাফ। একদিন এই রকমের একটা মধ্যাহ্ন বিরতিতে কিরণদার সঙ্গী হয়ে গিয়েছিলাম তার ডেরায়। সিঙ্গেল ইনভার্টেড কমায়, এই শোয়ারটা চল, আজ দেখবি কোথায় থাকি আমি। ততদিনে জেনে গেছি যে ওই হচ্ছে তার স্নিগ্ধতম ডাক। আবাল বৃদ্ধ তার পরিচিত অনুজদের ওই ডাকেই আপ্যায়ন করেন তিনি। এমনকি ওই ডাক না শুনলে কেউ কেউ বুঝতে পারেন যে যথার্থই রাগ করেছেন কিরণদা। কাজেই ওই আহ্বানে তার সঙ্গী হতে অসুবিধা হলো না কিছু। ইউনিভার্সিটি ইনস্টিটিউটের পিছন দিকে এক গলির মধ্যে একটা বাড়ি, তার দোতলায়, ব্র্যাকেটে নাকি 3তলায়। উঠে গিয়ে একখানা ঘর, সে ঘরের এক প্রান্তে একটা শতরঞ্জি বিছানো, অন্য প্রান্তে আরেকখানা। শতরঞ্জির উপর অল্প স্বল্প শয্যা সম্বল, আর পাশে একখানা টিনের সুটকেস দু প্রান্তেই। একদিকে বসে কিরণদা হাঁক দেন অন্য প্রান্তের এক শায়িত মানুষের উদ্দেশ্যে। সিঙ্গেল ইনভার্টেড কমা, সময় হয়নি, যেতে হবে না। প্যারাগ্রাফ। সাড়া দিলেন সেই মানুষটি, উঠে বসলেন, দেখলেন একবার আমার দিকে তাকিয়ে, দাঁড়ালেন, দেয়ালে ব্র্যাকেট থেকে ঝোলানো একটা আধময়লা পাঞ্জাবি গায়ে গুলিয়ে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। সিঙ্গেল ইনভার্টেড কমায়, চিনতে পারলি? কিরণদা জিজ্ঞেস করেন আমাকে। কেমন করে চিনব, দেখেছি কি কখনো আগে? ছড়ির খোঁচা দিয়ে কিরণদা বলেন, তা চিনবে কেন, কিছুই তো জানো না তোমরা, এ হলো যাদবেন্দ্র পাঁজা। পৃষ্ঠা 116। যাদবেন্দ্র পাঁজা মন্ত্রী? আমার চোখে বিস্ময় লক্ষ্য করে কিরণদা বলেন, মন্ত্রী তো কী হলো, সেটা কোনো কথা নয়, ও হলো যাদবেন্দ্র পাঁজা। এখন বেরিয়ে গিয়ে রাইটার্সে যাবে, হয়তো হেঁটে হেঁটেই। বলে পুরনো দিনের রাজনীতির কোনো কোনো টুকরো স্মৃতিতে চলে যান কিরণদা, কিন্তু ভুলেও কখনো বলেন না তার নিজের কথা, সেই সব পুরনো আন্দোলনে তার নিজস্ব কোনো লিপ্ততার কথা। প্যারাগ্রাফ। পুরনো রাজনীতিতে সন্ত্রাসবাদে একজন দীক্ষিত ছিলেন যারা, তাদের অনেকেরই সেই সঙ্গে ছিল একটা ব্রহ্মচর্যে বিশ্বাস। দেশের সাধনার অথবা যে কোনো সাধনার জন্য যে নারী সঙ্গ এড়িয়ে চলা সঙ্গত, মনে প্রাণে অনেকে বিশ্বাস করতেন সেটা। আর সেই জন্যেই প্রজ্ঞানানন্দ পাঠাগারের আপন লোক বলে যাদের কথা ভাবতে চাইতেন কিরণদা, তাদের যেন আগলে রাখতে চাইতেন মেয়েদের সান্নিধ্য থেকেও। প্যারাগ্রাফ। প্রথম পরিচয়ের বছর 2 পর এমএ পড়ছি যখন, পথের মধ্যে একদিন তিনি তার বিখ্যাত ছড়ি উঁচিয়ে এলেন আমার দিকে, বললেন, সিঙ্গেল ইনভার্টেড কমায়, এই কাদের সঙ্গে ঘুরছিলি কাল? কখন? কখন তা বুঝতে পারছো না শোয়ার? দুপুরবেলায় ক্লাস পালিয়ে। ও, সে তো ক্লাসেরই কয়েকজন বন্ধুর সঙ্গে। বন্ধুর সঙ্গে? দেখলাম কয়েকজন মেয়ে। মেয়েরাও তো পড়ে আমাদের সঙ্গে। পড়ে তো বেশ করে, তাই বলে মেয়ে আবার বন্ধু কিরে? পৃষ্ঠা 117। বন্ধু? খবরদার ওদের সঙ্গে ঘুরবি না আর, ফের যদি কখনো। ইনভার্টেড কমা ক্লোজ। প্যারাগ্রাফ। শুনে অল্প সময়ের জন্য একটা বিরূপতায় তৈরি হয় মনে। বেশ কয়েকটা দিন একেবারে এড়িয়ে চলি কিরণদাকে, যাই না ওর পাঠাগারে। তারপর একদিন সকালে নিচের গলি থেকে 3তলায় আমাদের আস্তানায় একটা হাঁক এসে পৌঁছয়। বারান্দায় বেরিয়ে দেখি তাঁর এক যুবক সঙ্গীকে নিয়ে দাঁড়িয়ে আছেন কিরণদা। তাড়াতাড়ি নিচে নেমে আসতেই তিনি এগিয়ে ধরেন একখানা বই, বলেন, সিঙ্গেল ইনভার্টেড কমায়, বইটা তোর দরকার বলেছিলি না, যাস না কেন লাইব্রেরিতে? ভেবেছিস পালিয়ে পালিয়ে বেড়াবি? ইনভার্টেড কমা ক্লোজ। আস্তে আস্তে হেঁটে ফিরতে থাকেন, আবার যেতে যেতে বলেন, সিঙ্গেল ইনভার্টেড কমা, সময় মতো ফেরত দিবি কিন্তু। প্যারাগ্রাফ।
অযাচিতভাবে শুধু বই দিয়ে নয়, আরও যে কতভাবে তিনি হাত বাড়িয়ে দিতেন তরুণদের দিকে, তার একটা কাহিনী শুনেছিলাম আমাদের এক বন্ধুজনের কাছে। সদ্য MA পাশ করা সেই বন্ধুটির হঠাৎ দরকার হয়ে পড়েছিল কিছু টাকার। টাকাটা তিনি পেয়েও গেলেন আরেক বন্ধুর কাছে ধার, আর ধার শোধ দিতে গিয়ে লুকোনো এক বৃত্তান্ত তিনি জানতে পারলেন পরে। ওটা নাকি কোনো ব্যক্তিগত ঋণ নয়, ও টাকাটা পাওয়া গিয়েছিল কিরণদারই তৈরি করা বিশেষ একটা তহবিল থেকে। দুস্থ মেধাবী ছাত্রদের নানা সময় দরকার হতে পারে ভেবে নানাজনের কাছে টাকা সংগ্রহ করে নিঃশব্দে একটা তহবিল গড়েছিলেন কিরণদা। নিয়ম ছিল, কাউকে সাহায্য করবার সময়ে বলা হবে না যে টাকাটা পাওয়া গেল না কোনো বদান্যতায়, ছল করা হবে যেন দেওয়া হচ্ছে কোনো ব্যক্তিগত ঋণ। কেননা দান নিতে কারো হয়তো আত্মমর্যাদায় আঘাত লাগতে পারে বলে মনে হয়েছিল কিরণদার। পৃষ্ঠা 118। সাহায্য করবেন তিনি, কিন্তু কেউ না জানতে পারে যে সাহায্য করছেন তিনি। আমাদের অধমর্ণ বন্ধুটি এ খবর জানতে পেরেছিলেন কেবল কিরণদার মৃত্যুর পর, কেননা তথ্যটা প্রকাশ করবার ব্যাপারে বিশেষভাবে নিষেধ ছিল তার। প্যারাগ্রাফ। একেবারে ভিন্ন দুই যোগ তৈরি করা এই ছিলেন আমাদের কিরণদা। ব্রহ্মবান্ধব, অরবিন্দ, বিপিনচন্দ্র, চিত্তরঞ্জনের সান্নিধ্য পাওয়া কিরণদা একদিন লিখেছিলেন সিঙ্গেল ইনভার্টেড কমায় মুক্তি কোন পথে, বা সিঙ্গেল ইনভার্টেড কমায় ক পন্থা মতো বিপ্লবী বই। আর জীবনের শেষ মুহূর্তগুলি কাটিয়েছিলেন কলেজ স্ট্রিটের কিছু কিছু যুবকের মুখের দিকে তাকিয়ে, তাদের চারিত্র শক্তি তৈরি করবার ব্যর্থ স্বপ্ন নিয়ে, ছড়ি হাতে টুকটুক করে হাঁটতে হাঁটতে যিনি তার স্মিত মুখ থেকে সবচেয়ে বড় স্নেহ সম্ভাষণ ছুড়ে দিতেন সেদিন। সিঙ্গেল ইনভার্টেড কমায় শুয়ারটা। এই ফাইল এখানেই শেষ হলো। বইয়ের পরবর্তী অংশ আছে পরবর্তী ফাইলে।